শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, ১৬ বছরের জঞ্জাল সরিয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান। রাজনীতিতে ফিরল জামায়াত, আন্দোলন নস্যাৎ করতে নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের, সতর্ক থাকার আহ্বান। ব্যাংক খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম, শিগগিরই জব্দ করা হবে সম্পদ, জানালো বাংলাদেশ ব্যাংক। প্রভাবশালী অর্থ আত্মসাৎকারীদের তালিকা হচ্ছে, বড় বিনিয়োগে কানাডাকে আহ্বান প্রধান উপদেষ্টার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ১৬ বছর ধরে আনসারে আওয়ামীকরণ, প্রতি বিপ্লব ষড়যন্ত্রের সাবেক মহাপরিচালকের নাম। গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে বলেন, ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না, তবে ১৬ মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্যানিক সৃষ্টি করা যাবে না, অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। জবাব দেন ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রশ্নের। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে সামবডি সেড যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো। এই ইস্যুস গুলো আছে এখন। ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না, ১৬ মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অপতথ্য রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন সেনাপ্রধান। অনেক মিস ইনফরমেশন চলছে, যত সংবাদ তারা পায়, আমার দেখা মতো 95% হচ্ছে এগুলো মিথ্যা। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এই কারণে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হয়, যেটা সমীচীন না। তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। শেখ হাসিনার আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। মেনি ইস্যুস যেগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি টেক সাম টাইম। প্রমাণ না হলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আনসারের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন ওয়াকারুজ্জামান। ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। সার্বিক সংস্কারের উপরেও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে। আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের। এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।
জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার এই প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মাহমুদ হাসানের প্রতিবেদন। ১ আগস্ট নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বুধবার সেই আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এনএসআই ও এসবির রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য না পাওয়ায় জামায়াত নিষিদ্ধের আদেশ বাতিল করা হয়েছে। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিলের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন দলটির আমির। অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও নিষিদ্ধ করা হয়। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বলেছেন, সবাই মিলে বাংলাদেশ, ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত করা অন্যায়। আমরা সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। যেখানে জাতির স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। নির্ভয়ে সবাই দায়িত্ব পালন করতে পারবেন এমন দেশ গড়ার কথা জানান জামায়াতের আমির। আপনাদের কলম মুক্ত হোক, শানিত হোক। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকার এই সিদ্ধান্তের অংশ হতে পারে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের এক পর্যায়ে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। বুধবার দলটির নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে বেশ কয়েকশো মানুষ নিহত হয়েছেন। সে বিজয়কে নস্যাৎ করতে জামাত নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিনি একমত নন বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। তবে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাদের হেয় করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বলেছেন, বিএনপিকে নিয়ে 1-11 মতো অপপ্রচার চালানো হচ্ছে। ঢালাও মামলা করে আন্দোলনের অর্জন যেন নষ্ট না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন মির্জা ফখরুল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে। বলেন, সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে বিএনপি, কিন্তু ১/১১ মতো বিএনপিকে উদ্দেশ্য করেই সুপরিকল্পিত চক্রান্ত করছে একটি গোষ্ঠী। কিছু ফেসবুক দেখলে আমরা একটু ভয় পাই, আরও কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে, তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর কি। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। দেশ জুড়ে ঢালাও মামলা না দিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে, এটা ঠিক না। যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন মির্জা ফখরুল। তারা কয়েকটা কমিশন করছেন, আমি আশা করব যে সেই কমিশনগুলো কাজ করবে, কিন্তু রিফরমেশনের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি। এবছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সকল অর্থ বন্যার্তদের ত্রাণ সহায়তা হিসেবে দেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এদিকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে আইনজীবী ইউনুস আলী আকন্দকে ২৫,০০০ টাকা জরিমানা এবং ৩ মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার রায় দেন ৭ বিচারপতির আপিল বিভাগ। সেই রায়কে আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে তখনকার ৭ বিচারপতির বিরুদ্ধে ইউনুস আলী আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন। সাবেক ৭ বিচারপতি হলেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। একজন প্রধান বিচারপতি এজলাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, এটাও কন্টেম্পচুয়াস। ইউনুস আলী আকন্দের অভিযোগ, ৭ বিচারপতি আদালত অবমাননা আইন ১৯২৬ লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে তাকে শাস্তি দেন। ১৯২৬ সালের যে আইন কন্টেম্পট অফ কোর্ট, হাইকোর্ট যদি রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে আপিল, সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে। এদিকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক ও বেআইনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তিনি রায় দিয়েছিলেন। সেই বাতিলের রায় উনি যখন বিচারপতি ছিলেন শর্ট অর্ডার দিয়েছেন। সেখানে বলছেন যে 11তম এবং দ্বাদশ যে আছে ইলেকশন হবে সামনে, সেই দুইটা ইলেকশন এই সংসদের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি তার বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি 16 মাস পরে রায় এসে সেই রায় পরিবর্তন করেছেন। দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি করা হয়েছে। দুইটি ধারাই বলা আছে ভিন্ন ভিন্নভাবে, প্রত্যেকটা ধারায় 7 বছর পর্যন্ত তার শাস্তি হতে পারে। যেহেতু এটা কগনিজেবল অফেন্স এবং থানায় মামলা হয়েছে, পুলিশ চাইলে ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি ওনাকে যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। আগামী রোববার এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। যেহেতু এখানে সুনির্দিষ্ট অপরাধ আছে, এই ধারায় তার বিচার হতে পারে। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্যাংক থেকে অন্তত ২ লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। শিগগিরই এই লুটেরার সম্পদ জব্দ করার কথা জানান ডক্টর আহসান এইচ মনসুর।
পাশাপাশি এস আলম গ্রুপের সম্পদ কেনা বেচা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান গভর্নরের। মেহেদী হাসানের রিপোর্ট। এস আলমের সম্পদ থেকে সাবধান, কিনলেই ধরা। শিগগিরই এই লুটেরার সব সম্পদ জব্দ করা হবে। তাই এস আলমের সম্পদ ক্রয় বিক্রয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে অন্তত 2 লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। মার্কিন ডলারে যা 17 বিলিয়ন ডলারেরও বেশি। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন, এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনিনি। লুটের টাকা সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে পাচার করেছেন এস আলম। সপরিবারে ত্যাগ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব। তবে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র, সুগার রিফাইনারি, স্টিল মিল, ব্যাংকের শেয়ার, জমি সহ রয়ে গেছে স্থাবর অস্থাবর সম্পদ। এছাড়া আছে 56টি নিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানও। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। এদিকে লুট হওয়া ব্যাংকগুলো থেকে কোনো আমানতকারীর আমানত খোয়া যাবে না, তাই আতঙ্কিত হয়ে টাকা না তোলার আহ্বান গভর্নরের। আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন, একসাথে তুলতে যাবেন না। সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। এরই মধ্যে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক সহ 4টি ব্যাংক, বাকিগুলো প্রক্রিয়াধীন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের শাসনামলে অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি যারা নামে বেনামে টাকা, ঋণ ও আত্মসাৎ করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের পর অর্থনৈতিক শৃঙ্খলা এনে দেশকে পুনর্গঠন ও বিনিয়োগে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর প্রশাসন এবং ভূমি নিবন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় কানাডার হাই কমিশনার লিলি নিকলস। এ সময় দেশটির শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উন্নয়ন সংস্থা সহ কানাডার সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, তার গল্প কানাডার স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর কানাডিয়ান হাই কমিশনার জানান, কানাডা বাংলাদেশে সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী। পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। এ সময় আসিয়ানের সদস্য হতে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ব্যবসা সহ দুদেশের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন মালয়েশিয়ার হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় প্রস্তুত ফ্রান্সও। দেশটির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান ড ইউনূসকে। বাংলাদেশে 3টি সোলার পার্ক স্থাপন এবং দেশের 15টি বজ্রপ্রবণ জেলায় লাইটেনিং অ্যারেস্টার স্থাপনে আগ্রহের কথাও জানায় ফ্রান্স। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
এ সময় বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর প্রশাসন এবং ভূমি নিবন্ধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চান অধ্যাপক ইউনূস। এ সময় বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ প্রচেষ্টা, সবুজায়ন, ব্যবসা সহজীকরণে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে প্রস্তুত বলে জানান ইউএনডিপি প্রতিনিধি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, প্রত্যন্ত এলাকায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। দুর্নীতি লুটপাটের টাকার কুমির KM খালিদ, মুক্তাগাছার মূর্তিমান আতঙ্ক। আবার আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। অন্তর্বর্তী সরকার ৯০,০০০ টন ইউরিয়া সার কিনবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আজকে যে অত্যাবশ্যকীয় জিনিসগুলো ছিল, সার আর মসুর ডাল, যেটা আপনার বলেছি অন্যগুলো, এগুলো আমরা অনুমোদন দিয়েছি। এগুলো আপনার শীঘ্রই, যত শীঘ্র সম্ভব এগুলো সার সংকট হচ্ছে না, একটা এরকম আলোচনা এগুলো আসলে। হ্যাঁ, না, সার সংকটে যদি আমরা অতি দ্রুত তিনটা প্রপোজাল আমরা অনুমোদন করেছি। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার পাশাপাশি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। দেখা দিয়েছে খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধের সংকট। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ধরে দেশের ১১ জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা। উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভুয়া ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ওঠেন ১.৫ লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে। কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন এলাকা। দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়ে কাজ করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের নৈতিক দায়িত্বটা এখানে আছে। আমরা পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খাবার পেয়েছি, তবে তার মধ্যে চিড়ামুড়ির সংখ্যা অনেক বেশি, চিড়ামুড়ি গুড়ের সংখ্যাটা অনেক বেশি, শিশু খাদ্য আছে এবং স্যানিটারি কিটও, হাইজিন কিটও আছে। উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। আমরা 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে এক টুকরা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবি শেষ। এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার, ঘাসিয়ার চর, ঢালচর, নিঝুম দ্বীপ সহ প্রায় সবগুলো চর হাঁটু পানিতে তলিয়ে গেছে। জেলার ১,১৬৯টি আশ্রয়কেন্দ্রে উঠেছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও। প্লাবিত হয়েছে 5 উপজেলার 60টি গ্রাম। পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায়। পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানিবন্দী ৮ লাখের বেশি মানুষ। পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা। আমরা গরু ছাগল লই বাড়ি আছি, আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই, গরুর খাদ্য বার করি আনতে পারি না, আমাদের খাদ্য বার করতে পারি নাই, আমরা কিছু খাইতেও পারি না। কিন্তু বাড়িতে আমরা রান্না বাড়া সব বন্ধ, আমাদের চুলা টুলা সবাই পানি দিয়ে। এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কমলগঞ্জ, কুলাউড়া, ঝুরি উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে বন্যায় এ পর্যন্ত ৩১ জন মারা গেছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আলী রেজা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
রাস্তাঘাটের ব্যাপারে LGD কাজ করছে, রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করছে। আমরা এই সমস্ত অ্যাসেসমেন্ট নিয়ে আমরা একটা সমন্বয় সভা করব, তারপরে প্রয়োজনীয় নির্দেশনা আমরা এটা দেবো। অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের কাছে হিসাবটা চাচ্ছে, আমরা এই কাজগুলি করছি এবং সমন্বয়ের মাধ্যমেই আমরা যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য কিংবা রিহ্যাবিলিটেশনের জন্য যা যা করার সেই কাজগুলো আমরা করব। চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। তবে এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন দুর্গত এলাকার মানুষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 70 ঊর্ধ্ব বৃদ্ধা ফিরোজা খাতুন বন্যায় সর্বস্ব হারিয়ে এখন প্রায় নিঃস্ব। এখন রাস্তার পাশে অপেক্ষা ত্রাণের আশায়। শুধু ফিরোজা খাতুন নন, অসংখ্য মানুষের দিন কাটছে ত্রাণের আশায়। মিরসরাই, হাটাজারি, ফটিকছড়ির বিভিন্ন এলাকায় এলাকায় দেখা গেছে এমনই দৃশ্য। গলা গলায় পানি হয়ে আছে, এখান থেকে আমরা থাকতে না পারিয়ে বাইরে গেলাম। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার পানি নামতে শুরু করলেও এখনো বিপদ কমেনি। অনেকটা মানবত জীবন যাপন করছে বানবাসী এসব মানুষ। এখন অনাহারে দুপুর রান্না করি নাই, দিলে খাচ্ছে না দিলে খাচ্ছে না। কুড়ো মরে গেছে, গরু ছেড়ে দিয়েছে ওখানে, আমাদের কিচ্ছু নেই। বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে। 7 দিনের ধরে বহুত পানি হাজির হস্ত আছে, খানা দানার হস্ত আছে, লাকড়ি টাকড়ি সব চলে গেছে, খাবার পানির বেশি অভাব। স্থানীয় প্রশাসন বলছে বন্যায় চট্টগ্রামে প্রায় 4 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কক্সবাজারের পানি নেমে গেছে বা নামতে শুরু করেছে। এখন ওইখানকার অবস্থা তুলনামূলকভাবে ভালো। দুর্গত এলাকায় সমন্বিত ত্রাণ তৎপরতার পাশাপাশি বিধ্বস্ত বাড়িঘর মেরামত এবং রাস্তাঘাট নির্মাণে সরকারি উদ্যোগ চান বানবাসীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। জাতীয় দুর্যোগ মোকাবেলায় সবসময় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 20 আগস্ট থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন প্রায় 40 লাখ মানুষ। এই দুর্যোগেও বন্যার্তদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন সেনাবাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যখন যেখানে দুর্যোগ সেখানেই সংকট মোকাবেলায় সেনাবাহিনী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সময় মতো। ফেনীতে বন্যায় আটকে পড়া ক্ষতিগ্রস্তদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনীর দল। সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 38,000 শুকনা খাবার বিতরণ করেছে। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের মেডিসিন আসছে এবং আমরা আমাদের ডাক্তার আছে, আপনাদের সবাইকে দেখবে। বাচ্চাদের খাবারও আমরা নিয়ে আসতেছি, বেবি ফুড, সেগুলি আমরা দিব। আপনারা একটু ধৈর্য ধরেন। সেনাবাহিনীর সদস্যরা সময়মতো ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলেও। বন্যা বৃষ্টিতে অনাহারে আছে, গুইমারা রিজন আর্মি থেকে বিতরণ করা হয়েছে খাদ্য। সেনাবাহিনী দিচ্ছে আমাকে বন্যার পানিতে খানা কষ্ট করিয়ে দেন, সেনাবাহিনী গুইমারা থেকে আমাদের খানা রান দিচ্ছে। আমরা এখানে যে বাড়িতে বাড়িতে যে ওই পরিবারগুলোকে সহায়তা করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। কেবল ত্রাণ বিতরণই নয়, সিলেটের কুলাউড়ায় নিজেদের টাকায় খাদ্য সহায়তাও দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও তাদের চিকিৎসক দল সারাক্ষণই আছেন বন্যার্তদের জন্য। সৈনিকদের খাবার থেকে একটা অংশ নিয়ে এসে আজকে আমিও বিতরণ করছি। আমি আমার মিসেসকেও নিয়ে আসছি, উনি মহিলাদেরকে দিয়েছেন। 500 প্যাকেট 500টা পরিবার পাবে। এর পাশাপাশি এই ত্রাণটা অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন। সিভিল প্রশাসনের দিকেই আমাদের নির্ভর করতে হবে। সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকার আশ্বাস তাদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুর্নীতি লুটপাট করে হাজার কোটি টাকার মালিক এখন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। স্থানীয়দের অভিযোগ, আয়েশ করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, টেন্ডার নিয়ন্ত্রণ ও লুটপাটের জন্য ময়মনসিংহের মুক্তাগাছায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। বিরোধী দলমত দমনের নির্দয় ছিলেন সাবেক হাসিনা সরকারের এই প্রতিমন্ত্রী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্নীতি আর লুটপাট করতে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদকে কোনো ব্যাগ পেতে হয়নি। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে সবই নিয়ন্ত্রণ করতেন সহজেই।
কেউ তার বিপক্ষে গেলে ছাড় দিতেন না। মুক্তাগাছার আটানীবাজার এলাকার যুবলীগ কর্মী আসাদুজ্জামান KM খালিদের বিরুদ্ধে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সাথে মাঠের রাজনীতিতে ছিলেন। এই কারণে গত বছর ২৮ আগস্ট সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করে। মামলা করেও পরিবার কোনো বিচার পায়নি। পরিবারের দাবি KM খালিদের নির্দেশেই সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে হত্যা করে। রাজনীতি আব্বু করতে চাই নাই, তার জন্য সন্ত্রাসী দিয়ে আমার বাবারে হত্যা করাইছে খালেক বাবু। মুক্তাগাছা ছাড়িয়ে ময়মনসিংহ পর্যন্ত ছিল KM খালিদের আধিপত্য। দুহাতে কামিয়েছেন অর্থ। স্থানীয়রা বলছেন অন্তত ১,০০০ কোটি টাকার মালিক এই KM খালিদ। চান্দা রাতের বেলা টুকাই মুখারে এগুলি ওরাই নিয়েছে, ওরা তো মানে রাষ্ট্রে পুরো জ্বালাই বলাইছে মুক্তাগাছারে। খালেক বাবু তো মন্ত্রী আছে, তে এই থাইকা ময়মনসিংহের মুক্তাগাছার এই সেরাদনি হয়েছে, ও কোনো কিছুই দিছে না। প্রচুর সম্পত্তি করছে আর কি, জনগণকে দিছে না, জনগণটা খাওয়াইছে না। বিরোধী দল দমনে KM খালিদ ছিলেন খুবই নির্দয়। তার নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি। যারা নির্যাতনকারী তাদের আসলে দলীয় চরিত্র বড় বিষয় না। এখানে যারা আমরা আওয়ামী লীগের লোকজন ছিলাম, তাদের মতের সাথে যাদের মিল হয় নাই, তাদেরকেও নির্যাতিত করেছে। আমি নির্বাচিত হয়েছিলাম আওয়ামী আমলেই, মানুষ আমাকে ব্যাপকভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তাদের এই অবস্থার কারণে আমি একদিনও আমার দায়িত্ব পালন করতে পারিনি। দুর্নীতি লুটপাটের জন্য KM খালিদের বিচার চান সচেতন নাগরিকরা। একজন মন্ত্রীর কি আয় রোজগার আছে এটা তো আমাদের জানা, সে কি করতে পারে তাও আমাদের জানা, জনসাধারণের জানা। তার অতিরিক্ত যেটা হচ্ছে নিঃসন্দেহে দুর্নীতি করছে। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলির বিরুদ্ধে দেশের ইতিমধ্যেই মুক্ত আসার লোকজন তার বিরুদ্ধে দাঁড়াইছে। মুক্তাগাছায় KM খালিদের মতো আর কোনো দুর্নীতিবাজকে দেখতে চান না স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। গেল ১৬ বছরে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় ২৯,০০০। সচিবালয় ঘেরাও ও নাশকতার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত। নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক। সাবেক সেনা কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমনটাই মনে করছেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসারের একদল সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে অবরুদ্ধ করে তারা। ছাত্র জনতার উপর হামলাও চালানো হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত হন সমন্বয়করা। সহিংসতার ঘটনায় রাজধানীর ৪ থানায় মামলা হয়। গ্রেফতার ৩৭৫ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গেল ১৬ বছরে ৪২,০০০ আনসার সদস্য নিয়োগ পান। এদের মধ্যে ২৯,০০০ই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের, বাকিরা অন্য সব জেলার। বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নিয়োগ পাওয়া আনসার সদস্যরাই দেশকে অস্থিতিশীল করতে রোববার মাঠে নামে। নানা পক্ষ থেকে উস্কানি পেয়ে বন্যা পরিস্থিতির মধ্যেই তাদের আন্দোলনে নামানো হয় বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। একটা বাহিনীতে যদি লোক নিয়োগ করতে হয়, সেটা সারা দেশ থেকে যোগ্যতার ভিত্তিতে, তার শারীরিক যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অন্যান্য যে সমস্ত যোগ্যতা সেট করা থাকে, সেগুলো এতগুলো তো একটা ডিস্ট্রিক্ট থেকে কোনোভাবেই পাওয়ার কথা না। এই অঙ্গীভূত আনসার বাহিনী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তারা, এবং এই বাহিনী রিসেন্টলি যেই গত পরশুদিন যেই আন্দোলন তারা করলো, যে বিদ্রোহ করলো, এরাই সেই সময়কার ডিজি আনসার আমিনুল হক তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্ররোচনায় এই যে গত যে আনসার বিদ্রোহের ঘটনা হলো, এটা তারই প্ররোচনা হয়েছে এবং এতে বাইরের রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, রোববারের ঘটনায় আনসারের সাবেক মহাপরিচালক AKM আমিনুল হকের ইন্ধন থাকতে পারে। তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। তার দিকে আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু সে যদি এটার সাথে জড়িত হয় আমরা তদন্ত আবেদন জানিয়েছি, হলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটিও আমরা দাবি জানিয়েছি। সাবেক সেনা কর্মকর্তা আহসানুল্লাহ মনে করেন, আনসার বাহিনীতে সংস্কার জরুরি। শুধু এই আনসার বিদ্রোহ না, এই সরকারকে নস্যাৎ করার জন্য আরও বিভিন্ন গোষ্ঠীর নানা তৎপরতা
পিছনে চালিয়েছে এবং ওরা সামনে অব্যাহত রাখবে। তাদের বিদ্রোহের পিছনে কারা ইন্ধন জুগিয়েছে, কারা তাদেরকে নতুন নতুন পোশাক দিয়েছে, এগুলো সরকারকে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনেরও সংস্কার করতে হবে এই আনসারের আইনের, বিকজ এমন আইন করতে হবে যাতে তারা ভবিষ্যতে বিদ্রোহ করলে তাদের বিরুদ্ধে শক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। শেখ হাসিনার আমলে কে কোন প্রক্রিয়ায় আনসারে নিয়োগ পেয়েছেন তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লাল সবুজ যুবাদের প্রথম সাফ শিরোপা, মিরাজুলের জোড়ায় উড়ে গেল নেপাল। আবারও স্বাগত রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে নবগঠিত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ আনিসুল হক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হক রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন এফসিএ অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, 16 বছরের জঞ্জাল সরিয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান। রাজনীতিতে ফিরল জামায়াত, আন্দোলন নস্যাৎ করতে নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের, সতর্ক থাকার আহ্বান। ব্যাংক খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম, শিগগিরই জব্দ করা হবে সম্পদ, জানালো বাংলাদেশ ব্যাংক। প্রভাবশালী অর্থ আত্মসাৎকারীদের তালিকা হচ্ছে, বড় বিনিয়োগে কানাডাকে আহ্বান প্রধান উপদেষ্টার। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।